আসসালামু আলাইকুম আবারও সবাইকে। আজকে কাজ শক্তি ও ক্ষমতার লেকচার 3 এ তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো তোমাদের জন্য এই মাস্টার ক্লাসে আমাদের যেই প্রচেষ্টা, এই প্রচেষ্টার থ্রুতে কিন্তু লেকচার 1 এবং লেকচার 2 আমরা দেখে ফেলছি। তো এইখানে যে টাইপটা আমাদের আছে, টাইপ 3 শক্তি, এই শক্তির টাইপটা আমাদের পরীক্ষার জন্য খুব, খুব বেশি ইম্পোর্টেন্ট এবং দেখো গুরুত্ব বিবেচনায় এখানে আমরা 3 স্টার রাখছি। এবং তোমরা যদি এখানে দেখো, খেয়াল করে দেখো, ঢাকা ইউনিভার্সিটি 22-23 সাল, 20-21, 16-17 থেকে শুরু করে একদম গুচ্ছ, সাস্ট, কৃষি গুচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, এরপরে সবার লাস্টে খুলনা ইউনিভার্সিটি, সব জায়গায় এই টাইপটা অনেক বেশি আসছে। তো তোমরা যদি এই মাস্টার ক্লাস থেকে এই টপিকগুলো একটু একবার করে দেখে নাও বা প্রশ্ন টাইপগুলো যদি একটু বুঝে নাও, তাহলে দেখবা প্রশ্ন ব্যাংক সলভ করতে তোমার একদম খুবই অল্প সময় লাগতেছে এবং পরীক্ষায় হলে এই ট্রিকগুলো ইউজ করলে তুমি অল্প সময় অ্যান্সারগুলো করে আসতে পারবে ইনশাল্লাহ। চলো আমরা ম্যাথগুলো দেখার চেষ্টা করি। আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। এখন কাজ শক্তি উপপাদ্য আসলে কি বলে? কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। খুব দামি একটা উপপাদ্য, কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। তো কিভাবে এটা আসে যদি আমরা একটু ছোট্ট করে দেখি। ধরো তোমাকে রিটেনেও এটা বলতে পারে যে দেখাও যে কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। কিভাবে দেখাবা? তা আমরা জানি কৃতকাজ ডব্লিউ সমান বল গুণ সরণ। এখন খেয়াল করো ভাই, বলের মানটা কি লিখতে পারি? ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। এখন আমরা ইকুয়েশন জানি, আমরা জানি ইকুয়েশন হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইজ এ এস। এখান থেকে যদি আমরা ছোট্ট করে এই এএস এর মানটা জানতে চাই, তাহলে খেয়াল করো কি লেখা যায়। এই এএস এর মানটা হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2। তো তুমি এই ভ্যালুটা এখানে ইনপুট করে দাও, তাহলে কত আসবে? এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে খেয়াল করো এখানে কি লেখা যায়, ডব্লিউ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে যে দুইটা গতিশক্তি আছে, অর্থাৎ আদি গতিশক্তি এবং ফাইনাল গতিশক্তি বা শেষ গতিশক্তি, তার যে পরিবর্তনটা সেটা হচ্ছে আমার কৃতকাজের পরিমাণ। এটাকে এভাবে লিখে যেতে পারে। ধরো এটাকে আমরা এই প্রথম যে গতিশক্তিটা আমাদের কাছে আছে, এখানে প্রথম যে অংশটা আছে এই অংশটা হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে পরেরটা, যেহেতু ভি হচ্ছে আমার শেষ বেগ। তাহলে এখানে আমি কি লিখতে পারি? কে ফাইনাল মাইনাস, আর ইউ যখন আদিবেগ তখন এটা হচ্ছে গতিশক্তি, আদিবেগ গতিশক্তি হবে, এটাকে বলতে পারি কে ইনিশিয়াল। অর্থাৎ গতিশক্তির ফাইনাল থেকে আদি গতিশক্তির যে পার্থক্য সেটা হচ্ছে আমার কৃতকাজের পরিবর্তন। সবসময় যে শেষ গতিশক্তি বেশি হবে কথাটা কিন্তু এমন নাই, চেঞ্জ হতে পারে, আদি গতিশক্তিটাও বেশি হতে পারে। তাইলে এখানে আমরা কি বলতে পারি? ডেল কে, অর্থাৎ পরিবর্তন। তার মানে এই কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। খেয়াল করো, কৃতকাজ ডব্লিউ সমান গতিশক্তির পরিবর্তন, এবং এটাকে আমরা কিভাবে লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো এই ইনফরমেশনটা আমাদের নেক্সটেও ম্যাথে দেখবা কাজে লাগবে। চলো নেক্সটের কনসেপ্টটা দেখি। দেখো কি বলছে এখানে, ভূমি থেকে এক্স উচ্চতায় স্থিতিশক্তি বা বিভব শক্তি। এখন ধরো না আমার কাছে যদি এরকম একটা দালান থাকে বা একটা সার্টেন হাইট যদি আমার এখানে থাকে, সার্টেন হাইট মনে করো হচ্ছে আমার এইচ। তো যখন আমাদের বিভব শক্তি বা স্থিতিশক্তি হিসাব করতে বলে তখন কিন্তু সেটা আমরা ভূমির সাপেক্ষে হিসাব করি। এখন ভূমি কিন্তু আসলে একটা রিলেটিভ আইডিয়া, ভূমি কিন্তু ফিক্সড বলে কিছু নাই আসলে। আমরা নর্মালি যেখানে দাঁড়ায় থাকি, হ্যাঁ, যখন আমরা মাটিতে দাঁড়ায় থাকি মাটিকে আমরা হচ্ছে ভূমি ধরে নেই, তাই না? তো ভূমি হচ্ছে রিলেটিভ একটা আইডিয়া। সো এইখানে আমি যখন দাঁড়ায় থাকি তখন আমার উচ্চতা কিন্তু আসলে কত? রিলেটিভলি আমার উচ্চতা হচ্ছে 0, তাই না? কিন্তু যখন একটা বস্তু ধরো একটা সার্টেন উচ্চতায় থাকে, মনে করো এই উচ্চতায় সে যখন আছে, তখন তার মধ্যে বিভব শক্তির মানটা কত? এম জি এইচ। এটাও ভাই আমরা সবাই জানি। কিন্তু খেয়াল করো এখানে আরেকটা কনসেপ্ট আমরা একটু দেখানোর চেষ্টা করি। ধরো এইখানে যখন অবজেক্টটা আছে সে যখন ভূমি থেকে এক্স উচ্চতায়, তাহলে এক্স উচ্চতায় থাকলে তার বিভব শক্তি তখন কত হবে? তখন আমরা বলতে পারবো ভাই তখন তার বিভব শক্তি হবে, ধরেন এটা যদি ইপি 1 হয় এটা ইপি 2, এম জি সবসময় ভূমি থেকে উচ্চতার হচ্ছে নিতে হয়, সবসময় ভূমি থেকে নিতে হবে। কত হবে তাহলে? এম জি ইন্টু এক্স। এখন খেয়াল করে দেখো একটা কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হইতে হবে সবাইকে। আমি যদি বলি যে এইচ উচ্চতা থেকে, এই যে এইচ উচ্চতা থেকে এক্স উচ্চতা একটা বস্তুকে নিয়ে আসবো, তার মানে বস্তু কই থেকে কোথায় আসবে? বস্তু এখান থেকে এখানে আসবে। এইচ উচ্চতা থেকে বস্তু আসবে এক্স উচ্চতায়। এই ক্ষেত্রে কৃতকাজ কত যদি এরকম আমার কাছে কখনো চায়, তাহলে কৃতকাজ হবে দুইটার গতিশক্তির, সরি দুইটার বিভব শক্তির পরিবর্তন। তার মানে এই যে বিভব শক্তি যে কনসেপ্টটা আমরা শিখতেছি, এখান থেকে বিভব শক্তির পরিবর্তন দিয়েও আমরা কৃতকাজকে হিসাব করতে পারবো। সবসময় যে গতিশক্তির পরিবর্তন দিয়ে হিসাব করতে হয় বিষয়টা কিন্তু আসলে তেমন না।
তাহলে বলতে পারি বিভব শক্তির পরিবর্তন। তাহলে খেয়াল করো ভাই, আমার প্রথম হাইট হচ্ছে এটা, তো এই হাইটে আমার বিভব শক্তির মানটা কত হচ্ছে mgh, আর এই হাইটে থাকা অবস্থায় তার বিভব শক্তিটা কত হবে mgx। দুটো যেহেতু পরিবর্তন বলছো, একটা থেকে একটা তোমাকে বাদ দিতে হবে, তার মানে তুমি কি লিখতেছো mgh মাইনাস এক্স, মানে দুইটা উচ্চতার তুমি হচ্ছে পার্থক্য করতেছো, বা দুইটা উচ্চতাকে তুমি আসলে কি করতেছো, বিয়োগ করতেছো। আচ্ছা, সো এই কৃত কাজ কিন্তু তাহলে বিভব শক্তিরও পরিবর্তন হইতে পারে, এই কনসেপ্টটা আমাদের একটু মনে রাখতে হবে। চলো পরবর্তী কেসটা আমরা একটু দেখি। এখানে দেখো কি বলছে, ভূমি থেকে যদি এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হয়, এই শর্তটা কি বললো একটু লিখি, গতিশক্তি বিভব শক্তির n গুণ, এই কন্ডিশনটা আমাদের এখানে বলে দিচ্ছে। এখন এই কন্ডিশনের জন্য এই শর্টকাটটা হচ্ছে আমাদের খাটবে। আমি তোমাদের একটু দেখাই শর্টকাটটা কিভাবে খাটে। খেয়াল করে দেখো, ধর আমার উচ্চতা আছে হচ্ছে টোটাল h, আর আমার ভূমি থেকে কত উচ্চতা, এক্স উচ্চতা, তাহলে এক্স উচ্চতা আছে হচ্ছে তোমার এইটা, তাহলে আমার উপরের থেকে উচ্চতা কত আছে h মাইনাস এক্স। ফাইন। এখন দেখো, একটা বস্তু যখন তোমার এখান থেকে তুমি ফেলে দিছো, তো বস্তু যদি এই উচ্চতায় তুমি চিন্তা করতে চাও, তাহলে এই উচ্চতায় বস্তুতে বিভব শক্তি কত থাকবে। আমরা বলতে পারি যে বিভব শক্তি ভাই এই ভূমি থেকে হিসাব করতে হয়, একটু আগে দেখলাম, তাহলে ভূমি থেকে হিসাব করলে কত আসবে mg x, তার সাথে হচ্ছে একটা n আছে থাকুক। গতিশক্তি যখন হিসাব করতে হয় তখন তো হাফ mv স্কয়ার, তাহলে এখানে আমি লিখলাম হাফ mv স্কয়ার। এখন দেখো এই বস্তু গতি শুরু হয়েছে কই থেকে, উপর থেকে, তাহলে এখানে আদিবেগ কত ছিল, আদিবেগ ছিল 0। আচ্ছা, আদিবেগ 0 ছিল এবং অতিক্রান্ত সরণ কতটুকু, অতিক্রান্ত সরণ হচ্ছে h মাইনাস এক্স। তাহলে আমি এখানে কি বলতে পারি বলতো ভাই, আমি বলতে পারি h মাইনাস এক্স ইকুয়ালস টু ইউটি, ইউ এর মান তো 0, ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তাহলে এইখানে যে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এইখান থেকে একটা ইকুয়েশন আমরা যেমন লিখতে পারি, আরেকটা লিখতে পারি, আমরা যদি সরণ দিয়ে যদি আমরা লেখার চেষ্টা করি, যদি সরণ দিয়ে লিখতে চাই, তাহলে এই ভি স্কয়ারের বদলে আসলে কি লেখা যায়, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2g h মাইনাস এক্স, কারণ সে কতটুকু ট্রাভেল করছে h মাইনাস এক্স। এখন আসলে এই ম্যাথের জন্য আমার কোনটা কাজে লাগবে, অবশ্যই নিচের অংশ, কারণ আমার আসলে টার্গেট কোনটা, ভি স্কয়ারের মানটা বের করা হচ্ছে আমার টার্গেট। তাহলে এখানে আদিবেগটা 0, আদিবেগ 0 হলে এটা নাই, সো ভি স্কয়ারের মানটা কত আসতেছে, এই মানটা আমি এখানে বসাই দিব। তো এই মানটা এখানে বসাই, হাফ এম 2g h মাইনাস এক্স, আর এই পাশে থাকবে mgx ইন্টু n। এখন দেখো দুই পাশ থেকে সুন্দর করে তোমার এই যে এই 2 আর 2 বাদ যাবে, mg আর এখানকার mg বাদ যাবে, তো এই পাশে আমার থাকবে h মাইনাস এক্স, আর ডান পাশে আমার থাকবে nx। এখন এখান থেকে কি লেখা যায়, আমরা হচ্ছে টার্গেটটা কার মান বের করা, দেখো x এর মান বের করা, h এর মান প্রশ্নে দেওয়া থাকে, তাহলে x এর মান বের করতে হবে, x টাকে এই পাশে নিয়ে আসো বা এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে লিখতে পারবো h ইকুয়ালস টু x কমন নিলে লেখা যাবে n প্লাস 1। তাহলে পরবর্তী লাইনে ভাইয়া তুমি লিখতে পারবা x এর মানটা হবে h বাই n প্লাস 1, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের এখানে শর্টকাট হিসেবে দেখানো হয়েছে, x ইকুয়ালস টু h প্লাস h ডিভাইড বাই n প্লাস 1। তো এখানে একটা বিষয় খুব সুন্দর করে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, সেটা হচ্ছে n এর পরিচয়টা আসলে কি। n এর পরিচয়টা খেয়াল করে দেখো, n এর পরিচয়টা হচ্ছে এখানে বলা আছে n টা হচ্ছে ইপি এর সাথে গুণ আকারে থাকবে, n টা কিন্তু কখনো ইকে এর সাথে গুণ আকারে থাকবে না। তার মানে এই n এর পরিচয় যেটা, এই শর্টকাটে n এর যে পরিচয় সেটা হচ্ছে ইপি এর সহগ, ইপি এর সহগ। তাহলে ধরে নাও কখনো যদি তুমি প্রশ্ন দেখো এরকম যে ই কে সমান 3 ইপি, সেই ক্ষেত্রে দেখো ইপি এর সাথে যা থাকবে সেটা হচ্ছে n, তাহলে ইপি এর সাথে 3 আছে, তার মানে এই 3টাই হচ্ছে আমার আসলে n এর মান। এখন যদি কখনো ধরো কেসটা এরকম আছে যে না, উল্টা কেস আছে, ধরো ইপি সমান 3 কে আছে, তখন কি করবো বলতো, খেয়াল করে দেখো এই ইপি এর সাথে আমার কত আছে, 1 আছে, আর ইকে এর সাথে 3 আছে, আমার কন্ডিশনে ইকে এর সাথে মনে মনে কত আছে, 1 আছে না, ইকে এর সাথে 1 রাখতে হবে, এখানে ইকে এর সাথে 3 আছে, তাহলে জোর করে এই ইকে এর 3টাকে আমার এই পাশে নিয়ে আসতে হবে, নিয়ে আসলে কি হবে 1/3 ইপি ইকুয়ালস টু ইকে। তাহলে খেয়াল করো ইপি এর সহগটা যদি আমার n হয়, এখানে ইপি এর সহগ কে, ইপি এর সহগ 1/3, তাহলে 1/3 হচ্ছে আমার এখানে n এর মান। আশা করি n কিভাবে ধরবো সেটা আমরা বুঝতে পারছি। তো এখানে x এর ভ্যালু হবে h ডিভাইড বাই n প্লাস 1, x টা অবশ্যই অবশ্যই ভূমি থেকে উচ্চতা হিসাব করতে হবে, বিষয়গুলো মনে রাখবো।
চলো পরবর্তী টাইপ দেখি। পরবর্তী টাইপে আমাদের যেটা আছে সেটা হচ্ছে দোলক। এখন এই দোলকের মধ্যে তোমরা জানো যে ধরো আমি যদি একটা বস্তুকে জাস্ট এভাবে রেখে দিই, আমি এটাকে এরকম দুলতে দিচ্ছি না, তাহলে বস্তুকে জাস্ট রেখে দিলে সে এইভাবে থাকবে। তাহলে বস্তুকে কোনো কিছুই করতেছি না, সে নর্মালি যেটা আছে সেটা হচ্ছে তার সাম্যাবস্থা। তাহলে আমি কি বলতে পারি, বস্তুর এই যে ইনিশিয়াল কন্ডিশন, এটাকে আমি তাকে বলতে পারি এটা হচ্ছে তার সাম্যাবস্থা। এই যে সে যে এখানে আছে, এটাকে আমি বলতে পারি সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থায় সরণ আসলে কত? সাম্যাবস্থায় কিন্তু আমার দোলকটা দুলতেছে না, হ্যাঁ, মানে অবশ্যই দুলতেছে, বাট সাম্যাবস্থায় এই দোলকের সরণটা আসলে কত হবে? শূন্য হবে, কারণ সাম্যাবস্থা হচ্ছে এইটা। এখন দোলক যদি এইখানে থাকতো, তখন আমি বলতাম যে আমার সরণটা হচ্ছে এক্স। কিন্তু আমার দোলকটা যখন ঠিক এই কন্ডিশনে আছে, এইখানে আছে, তখন তো কোনো সরণ হয় নাই। তাহলে সাম্যাবস্থায় আমরা বলবো সরণের মান হবে 0। এখন এই অংশে খেয়াল করে দেখো, দোলকটা কি হয়েছে, সাম্যাবস্থা থেকে একটা সার্টেন কোণ থিটা উৎপন্ন করছে, থিটা উৎপন্ন করে সে একটা সার্টেন উচ্চতা এইচ এ চলে গেছে। এখন এই যে এইচ উচ্চতায় সে চলে গেল, আমরা কি জানি বিভব শক্তি কিভাবে হিসাব করতে হয়? ভূমি থেকে বা সাম্যাবস্থা থেকে কতটুকু সে সরে গেছে। তাহলে আমার সাম্যাবস্থা তো ভাইয়া এইটা, তাহলে এই লাইন থেকে দেখো তো সে কতটুকু সরে গেছে, উপরের দিকে এইচ পরিমাণ সরে গেছে। তাহলে এই যে উপরের দিকে যে এইচ উল্লম্ব যে সরণটা, সেই উল্লম্ব সরণটাই হচ্ছে আমার এমজির সাথে গুণ করতে হয়, আমরা একটু আগে দেখলাম। কিন্তু খেয়াল করো, যখন সে এরকম কোন একটা কন্ডিশনে চলে যাবে, যখন সে এই সাম্য বিন্দুতে আছে, বা ধরো সে হচ্ছে ঠিক এই কন্ডিশনে আছে, এই কন্ডিশনে থাকার সময় তার কিন্তু গতিশক্তির মানটা হবে হচ্ছে 0। এখন গতিশক্তির মান কেন 0 হবে একটু চিন্তা করো। ধরো একটা বস্তু এভাবে দুলতেছে, এভাবে দোলমান, হ্যাঁ, দোদুল্যমান। তাহলে বস্তু যখন এখানে গিয়ে তার গতিশক্তি যদি 0 না হয়ে যায়, তাহলে কি বস্তু এখানে গিয়ে থামতো? না। যদি বস্তুর গতিশক্তি এখানে যাওয়ার পরও থাকতো, তো বস্তু আরো আস্তে আস্তে উপর দিকে উঠে যেত, তাই না? তো বস্তু সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পরে তার গতিশক্তি কত হয়ে যাবে? 0। এই জন্য সে আবার থেমে আবার নিচের দিকে চলে আসে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যদি গতিশক্তি 0 না হইতো, সে তো আরো উপরে যেত, তাই না? এই জন্য সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত হতে হবে? 0 হইতে হবে। এই জন্য দেখো এখানে লিখছে গতিশক্তির মানটা হচ্ছে 0 যখন সে এইচ উচ্চতায় আছে। আর যখন সে আবার এখান থেকে দুলে আবার সে যখন কোথায় চলে আসবে? সাম্যাবস্থায় চলে আসবে। তো এই উপরের উচ্চতা থেকে, এইচ উচ্চতা থেকে সে যখন আবার নিচের দিকে নেমে আসবে, যখন সে ডিক্লাইন করবে, করার সময় তার মধ্যে কি একটা গতিশক্তি অর্জন করবে। এখন সে বেগটা কত বলতো? আমরা ইকুয়েশন কি জানি? ভি স্কয়ার ইকুয়ালস টু, এখানে গিয়ে তার আদিবেগটা কি হয়ে যায়? আবার 0 হয়ে যায়। তাহলে এখানকার আদিবেগ যদি 0 হয়, ভি স্কয়ার ইকুয়ালস টু কি লেখা যাবে? 0 স্কয়ার প্লাস 2g, এখানে দেখো এইচ। তাহলে আমরা ওখান থেকে কি লিখতে পারি? এই ভি স্কয়ারের বদলে আমরা কি লিখতে পারি? হাফ এম ইন্টু 2gh। তাহলে আলটিমেটলি এই 2 এবং 2 কাটা গিয়ে দেখো তো কি থাকে? mgh থাকে। তার মানে আমরা আসলে কি বুঝলাম? এই যে হাফ এম বি স্কয়ার এবং mgh, এটা আসলে কি বুঝাইতেছে? দেখো, আশা করি এই আইডিয়াটা কি তোমাদের সবার আছে, সেটা হচ্ছে এই সর্বোচ্চ উচ্চতায় গেলে আমার গতিশক্তি 0 ঠিক আছে, কিন্তু আমার বিভব শক্তিটা হচ্ছে ম্যাক্সিমাম। সর্বোচ্চ উচ্চতায় গেলে তারপর বিভব শক্তি হবে ম্যাক্সিমাম, আর গতিশক্তি হবে 0। আর সে যখন আবার এই সাম্যাবস্থায় চলে আসবে, সাম্যাবস্থায় তার বিভব শক্তিটা 0, কিন্তু ভাইয়া গতিশক্তিটা কি হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে মনে রাখবো এই গতিশক্তি কিন্তু ম্যাক্সিমাম, কারণ এখানে এখানে সাম্যাবস্থা আসার পরে যদি গতিশক্তি ম্যাক্সিমাম না হয়, তাহলে সে কিন্তু উপরের দিকে উঠতে পারবে না। অনেকের কাছে মনে হইতে পারে যে সাম্যাবস্থায় ভাই গতিশক্তি 0, কিন্তু না, সাম্যাবস্থায় গতিশক্তি 0 হইলে বস্তু এখানেই থাকতো, সে উপরের দিকে উঠতো না, নিচের দিকেও, মানে এই বামেও যেত না, ডানেও যেত না। ঠিক আছে, আচ্ছা ফাইন। আমরা এবার চলো পরবর্তী স্লাইডগুলো একটু দেখার চেষ্টা করি। এখন আগের যে চিত্র আমরা দেখলাম, আগের চিত্রে তো নরমাল কনসেপ্ট আমরা শিখলাম। তো এখান থেকে আরো দু একটা জিনিস আমরা একটু এক্সট্রা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে দোলকের ক্ষেত্রে সাম্যাবস্থা যেটা আছে, এটা আমরা বুঝছি যে ঠিক আছে ভাই, সাম্যাবস্থায় আমার বিভব শক্তি 0 হবে, আর গতিশক্তি হবে ম্যাক্সিমাম, এবং সেই গতিশক্তির মান হবে হাফ এমভি স্কয়ার। আর এটা যদি আমার বিস্তার হয়, তাহলে এই বিস্তারে আমার বিভব শক্তিটা হবে আবার 0, সরি গতিশক্তি হবে 0, আর বিভব শক্তিটা হবে ম্যাক্সিমাম। সেই বিভব শক্তিটা কত? আমি ধরলাম সে এইচ পরিমাণ উঠে গেছে, তাহলে লিখতে পারি mg h। এখন একটু খেয়াল করে দেখো, এই চিত্র অনুযায়ী আমরা কিন্তু একটা কথা জানি, এই চিত্র অনুযায়ী জানি, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা, যে প্রত্যেকটি বিন্দুতে শক্তির মোট পরিমাণ হচ্ছে নির্দিষ্ট, ফিক্সড। তাইলে এই এ বিন্দুতে মোট শক্তি আর সি বিন্দুতে মোট শক্তি কি পরস্পর সমান না?
তাহলে আমি কি বলতে পারি দেখো, এখান থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি EA ইকুয়ালস টু EC, মানে এ বিন্দুর মোট শক্তি সি বিন্দুর মোট শক্তি পরস্পর সমান। এ বিন্দুতে শক্তি আছে কয়টা? দুইটা। ইপি হচ্ছে 0, আর এখানে কি আছে? ইকে ম্যাক্স। আর সিতে কে আছে দেখো, সিতে গতি শক্তিটা 0, আর কি আছে? বিভব শক্তি ম্যাক্সিমাম। তাহলে খেয়াল করো এখান থেকে আসলে কি লাইনটা লেখা যাচ্ছে, এখান থেকে লেখা যাচ্ছে সর্বোচ্চ গতিশক্তির যে মান সেটা সর্বোচ্চ বিভব শক্তির মান। এটা কিন্তু মোটেও এটা বোঝাচ্ছে না যে গতিশক্তি এবং বিভব শক্তি সমান, এটা বোঝাচ্ছে না যে যেটাই গতিশক্তি সেটাই বিভব শক্তি। এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি যেই কথা, সর্বোচ্চ বিভব শক্তিও একই কথা, এবং তাদের সেই মানটা কত? তাদের সেই মানটা হচ্ছে, তুমি হাফ এমভি ম্যাক্সও বলতে পারো, হাফ এমভি স্কোয়ারে বলতে পারো, আবার তুমি এমজি এইচও বলতে পারো। এটা কিন্তু সর্বোচ্চের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। এবার খেয়াল করো, বলছে সাম্য বিন্দুতে বেগ। তা আমরা কি পড়ছি একটু আগে দেখো, এই যে এটা হচ্ছে আমার সাম্য বিন্দু বা সাম্যাবস্থা। তাহলে এই বিন্দুকে আমি বলতে পারি সাম্য বিন্দু। এখন দেখো তো ভাইয়া, এখানটা লাইন আমরা লিখে রাখছি হাফ এমভি স্কোয়ার ইকুয়ালস টু এমজিএইচ, তাই না? তাহলে এই ভিটা আসলে কোথায় মিন করে? এই ভিটা কিন্তু খেয়াল করে যে এই এর নিচে লিখে রাখছি, তাহলে এই ভিটা আসলে কোথায়? এ বিন্দুতে। তাইলে এই এ বিন্দুতে বেগটা কত দেখো তো, কত আসে? যদি এই পাশ থেকে এম এর মানটা এখানে আলাদা করে লিখি, এখান থেকে আবার লিখতেছি দেখো হাফ এমভি স্কোয়ার ইকুয়ালস টু এমজিএইচ। তাহলে এখান থেকে দুই পাশ থেকে এম এম বাদ গিয়ে আমার ভি এর মানটা কত আসতেছে? √2gh। তার মানে এই সাম্যবিন্দুতে যে বেগের মানটা বলছে, সেই সাম্যবিন্দুতে বেগের মানটা হবে ম্যাক্সিমাম বেগ, এটা মনে রাখবো। কারণ যেহেতু সর্বোচ্চ গতি শক্তি, তাহলে অবশ্যই বেগটাও সর্বোচ্চ হবে, অর্থাৎ এটা হচ্ছে ভি ম্যাক্স। তাহলে ভি ম্যাক্স এর মানটা কত হবে খেয়াল করো, √2gh। হ্যাঁ, √2gh। যেখানে এইচ এর পরিচয় কি খেয়াল করো ভাই, এইচ এর পরিচয় হচ্ছে উল্লম্ব সরণ, অর্থাৎ সে এখান থেকে এই পথে কতটুকু আসে সেটা ম্যাটার করে না, এখান থেকে নিচের দিকে কতটুকু সে নামছে সেটা ম্যাটার করে, উল্লম্ব সরণটা ম্যাটার করে। ইকুয়েশন হচ্ছে এইটা, যেখানে এইচ কে অবশ্যই বলতে হবে উল্লম্ব সরণ। আচ্ছা, আচ্ছা, পরবর্তী টাইপটা দেখো, গুলির বেগ সংক্রান্ত একটা টাইপ। এই টাইপটাও বেশি ইম্পর্টেন্ট। কি বলছে? কাজ শক্তি উপপাদ্য অনুসারে হাফ এমভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার ইকুয়ালস টু এফএক্স। আমরা তো এটাই জানি যে আমাদের গতিশক্তির যে পরিবর্তনটা সেটা হচ্ছে কৃত কাজের সমান। তো কৃত কাজের বদলে আমরা কি লিখতে পারি? বল গুণ সরণ। আর গতিশক্তির পরিবর্তন আমরা কি লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার অথবা ভি নট স্কোয়ার। আচ্ছা, সো এটা আমরা অলরেডি আগে থেকে জানি। ম্যাথে আমাদের গুলির বেগ এটা কাজে লাগবে। যেমন গুলির বেগে কি বলে? আদি বেগ এত ছিল, শেষ বেগ এত অংশ হয়ে গেছে, তাই না? আচ্ছা, আদি গতিশক্তি এবং বেগের মধ্যে সম্পর্ক আমরা অলরেডি সবাই জানি যে গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার। তো এখান থেকে আরেকটা লাইন আশা করি আমরা সবাই জানি, তবুও লিখে রাখি। এই হাফ এম বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? পি স্কোয়ার বাই 2m। তো এই টাইপের প্রবলেম আমরা সামনের দিকে দেখতে পারি। এখানে যদি কেউ গ্রাফ জিজ্ঞাসা করে যে গ্রাফ কেমন, ধরো আমার এদিক বরাবর আছে হচ্ছে ভরবেগ, আর এদিক বরাবর আছে ধরো হচ্ছে গতিশক্তি, তাহলে খেয়াল করে দেখো এই ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্কটা কেমন। আমি যদি ইকুয়েশনটাকে একটু লিখে আলাদা করে, তাহলে লিখতে পারবো ই কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। এখন খেয়াল করে দেখেন, এখানে পিটাকে আমি বসাইছি এক্স অক্ষে, তাই না? তাহলে পি এর বদলে আমি এখানে মনে মনে লিখতে পারি এক্স স্কোয়ার। আচ্ছা, আর ইকেটাকে রাখছি ওয়াই অক্ষে, তাহলে ইকের বদলে আমি লিখতে পারি ওয়াই। পি এর বদলে লিখছি এক্স। তাহলে নিচে কি আছে? কিছু একটা আছে, একটা ধ্রুবক আছে। তো ধ্রুবকটাকে ধরো আমি বললাম হচ্ছে সাপোজ এ, তাহলে এটা হচ্ছে আমার ধ্রুবক। তাহলে দেখো তো কি আসে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ ওয়াই। এই যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ ওয়াই বা ওয়াই ইকুয়ালস টু সামথিং এক্স স্কোয়ার, এই জিনিসটা আসলে কিসের ইকুয়েশন? তোমরা কনিক পড়ছো, কনিকে শিখছো যে কোনো একটার উপর যখন স্কোয়ার থাকে তখন সেটা আসলে পরাবৃত্তের সমীকরণ হয়। এবং যার মাথায় স্কোয়ার থাকে বা যার ঘাত 2 থাকে বা 3 থাকে, এই ঘাত যখন দ্বিগুণ হয় তখন তার দিকে হচ্ছে গ্রাফটা বেঁকে যায়। তাহলে খেয়াল করো, ঘাতটা কার মাথায় বা পাওয়ারটা কার মাথায়? এক্স এর মাথায়, তাহলে এক্স অক্ষ থেকে বেঁকে যাবে লাইনটা, এক্স অক্ষ থেকে
বেঁকে যাবে। খেয়াল করো ঘাতটা কার মাথায় ছিল? পি এর মাথায়, এজন্য গ্রাফটা কি হয়েছে? পি থেকে বেঁকে গেছে। তাহলে একই গ্রাফ আমাকে যদি এইভাবে দিত, এদিক বরাবর ধরো পি দিছে, এদিক বরাবর ধরো ই কে দিছে, তাহলে গ্রাফটা কার দিকে বেঁকে যাবে? পি এর দিকে বেঁকে যাবে। তখন গ্রাফটা হয়তো এরকম। হ্যাঁ, এবং এই গ্রাফের যদি নাম জিজ্ঞাসা করে, আমরা গ্রাফের নামটা বলবো প্যারাবোলিক গ্রাফ, অথবা বাংলায় যদি বলতে হবে পরাবৃত্তাকার লেখচিত্র। আচ্ছা, চলো পরবর্তী টাইপে আমরা একটু যাই। দেখো, গুলির বেগের মধ্যে আর একটা অংশ আছে। আমাদের বলছে বাধা বল সুষম হলে এস দূরত্ব ভেদ করার পর আদিবেগের এত অংশ হারায়। আচ্ছা, এখন গুলিটি আরো এক্স দূরত্ব যদি ভেদ করে, তো আমরা এই প্রবলেমটা একটু ছোট্ট করে বা সহজ করে সলভ করার চেষ্টা করব। কিভাবে দেখো, আমরা প্রথমে একটা শর্টকাট লেখার চেষ্টা করি যাতে তুমি অল্প সময় ম্যাথটা করতে পারো। x ইকুয়ালস টু এস বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। এই যে এস বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে এন এর পরিচয়টা আমি তোমাদের একটু বলে দিই। এই এনটা হচ্ছে 1 বাই সামথিং ভগ্নাংশের হর। আমি এক্সাম্পল দিয়ে বলবো। আর এখানে এস হচ্ছে কতটুকু গেছে, এই যে এখানে বলছে দেখো এস দূরত্ব ভেদ করার পর। আর এখানে এক্স হচ্ছে আরো কতটুকু যাবে। আমাদের এরকম প্রশ্ন করে যে আরো কত দূর যাবে। এখন খেয়াল করে দেখো, এখান থেকে আমরা দু একটা এক্সাম্পল একটু বোঝার চেষ্টা করি। ধরো তোমাকে বলছে বেগ অর্ধেক হয়। তো অর্ধেক হওয়া মানে খুবই সহজ। অর্ধেক মানে আমরা বুঝতেছো যেখানে হচ্ছে আমরা এরকম কি লিখতে পারি 1/2। তাহলে এন এর পরিচয়টা কি বলছি? 1/সামথিং ভগ্নাংশের হর। তাহলে এখানে 1/সামথিং কি আছে? 1/2 আছে। তাহলে এই ভগ্নাংশের হর অবশ্যই কত হবে? 2 হবে। তাহলে এখানে এন এর মানটা হচ্ছে 2। এখন খেয়াল করো, যদি তোমাকে এটা বলে, যদি তোমাকে বলে যে বেগ 2/3 হারায় অথবা নষ্ট হয়, তুমি নিজেই চিন্তা করো। তুমি যদি বাজারে যাও, 100 টাকা নিয়ে যাও, তুমি রিক্সা ভাড়ায় ধরো তোমার 30 টাকা চলে গেছে, তোমার কাছে আছে 70 টাকা। বাজারে গিয়ে তুমি কি কিনবা সেটা কিন্তু সেই 70 টাকার উপর আসলে ডিপেন্ডেন্ট, কারণ 30 টাকা তোমার কাছে আর নাই। একটা বুলেট যখন দেয়ালে প্রবেশ করে, তার কিছু অংশ বেগ যখন হারায় যায়, তো কত অংশ বেগ হারাইছে সেটাতে তুমি তো আসলে ম্যাথ করতে পারবা না। বরঞ্চ কতটুকু বেগ অবশিষ্ট আছে সেটা দিয়ে কিন্তু সে বাকিটুকু প্রবেশ করবে। তার মানে কি, কতটুকু বেগ হারায় সেটাতে তুমি ম্যাথ করতে পারবা না, বরঞ্চ কতটুকু বেগ আছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে বলছে বেগ 2/3 হারায়, প্রশ্ন যদি এটা বলে তুমি কি বের করবা? তুমি বের করবা কতটুকু বেগ আছে অথবা অবশিষ্ট আছে। তাহলে অবশিষ্ট আছে 1 - 2/3, সেটা হবে 1/3। এই অবশিষ্ট যে বেগটা থাকবে সেই অবশিষ্ট বেগের যে 1/সামথিং এর যে হরটা, এই হরটা হচ্ছে তোমার এন এর মান হবে। তো আশা করি এই বিষয়টা একটু মোটামুটি বুঝছো। আরেকটা বিষয় খেয়াল করো, এখানে আরেকটা প্যাচ এখানে দিতে পারে, সেই প্যাচটা আমি তোমাদের একটু বলে রাখি। ধরো বেগ অর্ধেক না বলে এই জিনিসটাকে আরেকটু কমপ্লেক্স করছে। ধরো না তোমাকে বলছে বেগ 2/3 অবশিষ্ট থাকে। তো বেগ 2/3 অবশিষ্ট থাকলে এখানে কিন্তু এন এর মান কখনোই 3 বসানো যাবে না। কারণ আমি বলছি দেখো ভগ্নাংশটা হবে 1/সামথিং, 1 এর নিচে থাকতে হবে। তাহলে এখানে উপর আছে 2, লব আছে 2, লব 2 থাকা যাবে না, লব থাকতে হবে 1। এটাকে কিভাবে লেখা যায় দেখো তো? 2/3 কে 1/3/2, মানে উল্টাই যাবে অবশ্যই 1 এর নিচে গেলে। তাহলে তখন এই 3/2 হবে হচ্ছে আমার কার মান? এই 3/2 হবে হচ্ছে আমার এন এর মান। আশা করি বুঝছো যে এনটা কিভাবে হিসাব করতে হয়। আমরা নেক্সটে দেখবো। এখন দেখো ঢাকা ইউনিভার্সিটিতে একদম বিগত বছরে 22-23 শিক্ষাবর্ষে অ্যাডমিশনে এই প্রশ্নটা আসছে। প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং এবং এই প্রশ্ন অনেকভাবে সলভ করা যায়। কিছু সহজ টেকনিক আছে, সহজ টেকনিকে সলভ করলে আসলে অ্যান্সারটা হয়ে যায়, কিন্তু অ্যান্সারটা হয়তো অ্যাকুরেট হবে না। তো আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে সলভ করা যায়। দেখো, ওরা বলছে টি সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটা কণা, প্রযুক্ত লব্ধি বলটা সময় টি এর সমানুপাতিক। এটা খুব ইম্পর্টেন্ট। আমার লব্ধি বল এফ সময়ের সমানুপাতিক। সময়ের সমানুপাতিক মানে কি? বল সময় যত বৃদ্ধি পাবে বল তত বৃদ্ধি পাবে। তাহলে বল যদি বৃদ্ধি পায় ত্বরণও কি পাবে? সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে। এখন ত্বরণ যদি সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়, তাহলে সেটা কি সমত্বরণ হইলো? না, অসমত্বরণ হইলো। তো অসমত্বরণের
কনসেপ্টটা তুমি যদি সমতরণের কনসেপ্ট দিয়ে সলভ করার চেষ্টা করো তাহলে সমস্যা আছে কোথায়। আমরা এটাকে সমতরণ না করে অসমতরণের কনসেপ্টে সলভ করার চেষ্টা করবো। দেখো সমানুপাতিক চিহ্নটাকে সরাই আমি একটা ধ্রুবক নিয়ে আসলাম, ধরো কে, তার সাথে রাখলাম টি। এখন বল যেটা আছে, বল আমরা জানি এম এ, এখানে আছে কে টি। তাহলে দেখো কি লেখা যায়, এ ইকুয়ালস টু কে বাই এম টি। এখন খেয়াল করো এই যে ত্বরণের যে মানটা, এই ত্বরণের মানটা কিন্তু ভাই ফিক্সড না। কারণ কি, সময় যখন বৃদ্ধি পাবে ত্বরণটাও তখন কি পাবে, বৃদ্ধি পাবে। তার মানে কি ত্বরণটা সমতরণ না, ত্বরণটা এখানে অসমতরণ। আচ্ছা এখন চিন্তা করো এই ত্বরণটা যে আসলে অসমতরণ, কারণ কন্টিনিউয়াসলি ত্বরণটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো অসমতরণের ম্যাথ কিন্তু তুমি সরাসরি করতে পারবে না, তোমাকে ইন্টিগ্রেশন করতে হয়। এখানে হচ্ছে ম্যাথের সমস্যা। ইন্টিগ্রেশন যদি করতে হয় আমরা কি জানি, আমরা জানি যে ত্বরণের মানটা হচ্ছে বেগের ডিফারেন্সিয়েশন, সময়ের সাপেক্ষে বেগের ডিফারেন্সিয়েশন। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এর বদলে এই লাইনটা আমরা লিখতে পারি, এখান থেকে লিখতে পারি ডিডিটি অফ ভি ইকুয়ালস টু কে বাই এম টি। তাহলে খেয়াল করে দেখো এখান থেকে কি লিখতে পারি, ডিভি ইকুয়ালস টু কে বাই এম টি ডিটি। এখন এখান থেকে আমার আসলে বেগের কনসেপ্ট চলে আসছে, এবং দেখো তোমার প্রশ্ন হচ্ছে গতিশক্তি, তাহলে বেগ চলে আসলে গতিশক্তি পাওয়া যাবে। এখন এই বেগটাকে তুমি যদি পেতে চাও অবশ্যই কি তোমাকে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে এই পাশে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে ইন্টিগ্রেশন কি, ভি এর সাপেক্ষে, ভিটা হচ্ছে তোমার চলক 0 থেকে ভি, আর এখানে তোমার চলক কে, টি হচ্ছে তোমার চলক সময়। তো সেই সময় কতটুকু বলছে, সময়ের কথা এখানে বলছে 0 থেকে শুরু টি পর্যন্ত, তাহলে 0 থেকে টি। তাহলে এখন এখানে যদি ইন্টিগ্রেট করে ফেলি, আমার এই লাইনটা আসবে হচ্ছে ভি, আর এই লাইনটা আসবে হচ্ছে কে বাই এম, টি ডিটির ইন্টিগ্রেশন কি হবে, টি স্কোয়ার বাই 2। এটা হচ্ছে আমার বেগের মান আসছে। আচ্ছা এই যে বেগের মানটা, এটা এবার আমার গতিশক্তি দিয়ে দেখাইতে হবে। আমরা লিখতে পারি, আমরা জানি গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো ভি এর মানটা আমরা এখানে বসাবো, ভি কত আসছে, কে বাই এম টি স্কোয়ার বাই 2, এটার হোল স্কোয়ার। তাহলে থাকে হাফ এম কে স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু টি টু দ্য পাওয়ার 4/4। তাহলে আমাদের সবগুলোকে যখন আমি স্কোয়ার করে ফেলছি, এখন দেখো কি লেখা যায়, হাফ, এখানে একটা এম থাকে নিচে, তাহলে কে স্কোয়ার বাই এখানে 4m থাকবে। আচ্ছা আর এখানে থাকবে টি টু দ্য পাওয়ার 4। এখন তুমি নিজে আশা করি বুঝতেছো যে এখানে যে কে, সে তো একটা ধ্রুবক, এখানে যে ভর, বস্তুর ভর, ভর তো আর চেঞ্জ হচ্ছে না, তাহলে ভরটাও একটা ধ্রুবক। তার মানে এইখানে এই টোটাল অংশটা হচ্ছে ভাইয়া তোমার ধ্রুবক। টোটাল অংশ যদি ধ্রুবক হয়, তোমার যদি বাম পাশে থাকে হচ্ছে গতিশক্তি, তাহলে এই গতিশক্তি আসলে কার সমানুপাতিক হবে, আমি বলতে পারবো গতিশক্তি সময়ের 4 ঘাতের সমানুপাতিক হবে। আচ্ছা তার মানে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, ডি। তো এখানে অনেকেই শর্টকাট অ্যাপ্লাই করতে পারো যে গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার, এবং ভি এর মধ্যে তো আসলে আমার টাইম চলে আসে টি স্কোয়ার আকারে, এটা বসাই দিব। কিন্তু এটা বসালে সমস্যা কি, এটা আসলে সমতরণের ম্যাথ না, এটা অসমতরণ। এই জন্য তোমাকে অ্যাকচুয়াল প্রসেস যদি তুমি শিখতে চাও, তোমাকে ইন্টিগ্রেশন করেই ম্যাথটাকে আসলে সলভ করতে হবে। আমাদের নেক্সট টাইপটা গুচ্ছতে আসা একটা প্রশ্ন, কি বলছে, ভি1 বেগের একটি বুলেট শুধুমাত্র একটি নির্দিষ্ট পুরুত্বের তক্তা ভেদ করতে পারে। আমরা ধরলাম এই নির্দিষ্ট পুরুত্ব হচ্ছে আমাদের এক্স, এরূপ 9টা তক্তা ভেদ করতে বুলেটের বেগ কত করতে হবে। তাহলে 9টা তক্তা ভেদ করতে গেলে ভাই তোমাকে পুরুত্ব অতিক্রম করতে হবে কত বলতো, এক্স এর 9 গুণ মানে 9x। ফাইন, তাহলে বুলেটের বেগ কত করতে হবে সেটা জানে না, আমরা ধরলাম সেটা হচ্ছে ভি। এখন প্রথম অংশে আসো, তার বেগ যখন v1 থাকে তখন সে এক্স পুরুত্ব অতিক্রম করতে পারে, তাহলে শেষমেশ তো তার বেগটা শূন্য হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি, হাফ এম v1 স্কোয়ার ইকুয়ালস টু, পুরুত্ব হচ্ছে এক্স, তাহলে কৃত কাজ কত হবে, এফ এক্স। ওই যে কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন, তাহলে এটাকে আমরা নাম্বার 1 ইকুয়েশন দিলাম। এখন চিন্তা করো আমার তক্তা ভেদ করতে হবে এরকম কয়টা, 9টা তক্তা ভেদ করতে হবে, সেক্ষেত্রে আমি তার বেগটা কি জানি না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা বেগটা জানি না, তার মানে সেই বেগের মান কত হবে, ধরলাম এই যে ভি স্কোয়ার। আর সরণ সেক্ষেত্রে কত করতে হবে ভাইয়া, সরণ করতে হবে 9 গুণ, কারণ 9টা তক্তা, তাহলে এখানে আমরা কি লিখবো 9x। এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন জাস্ট 1/2 আমরা হচ্ছে এখানে করে ফেলবো। তাহলে আমরা এখানে আমাদের লাগবে হচ্ছে ভি এর মান, সো ভিটাকে উপরে রাখতে হবে, সো 2/1 করলে বেটার হবে। তাহলে কি আসে দেখো, উপরে আসবে ভি স্কোয়ার বাই ভি1 স্কোয়ার,
উপরে আসবে 9/1, কারণ বাদ বাকি সবকিছু আসলে কাটা যাচ্ছে এখানে। তাহলে আমার ভি এর মানটা কত আসলো, রুট করতে হবে, রুট করলে ভি এর মান আসবে 3v1। তার মানে কত গুণ করতে হবে বা বেগ কত হতে হবে, সেটা হচ্ছে 3v1 হতে হবে। তার মানে আমার আনসার হচ্ছে ডি, 3v1, আগের বেগের 3 গুণ। আচ্ছা, তো এইভাবে হচ্ছে রিটেন প্রসেসগুলো আমরা সলভ করব। আর আদারওয়াইজ এই ম্যাথগুলো কিন্তু দেখেই সলভ করা যায়। আমার বেগ যত গুণ হবে, দেখো আমরা জানি গতিশক্তি হচ্ছে হাফ এমভি স্কোয়ার, আর এটা হচ্ছে তক্তার যদি হিসাব করি সেটা হচ্ছে এফএক্স। তাহলে খেয়াল করো, দেখো এই যে এক্স কয়টা তক্তা ভেদ করবে সেটা হচ্ছে বেগের বর্গের কি সমানুপাতিক। তার মানে আমি কি বলতে পারি, এক্স ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তার মানে তোমার বেগ যখন 3 গুণ হবে তখন এক্সট্রা 9 গুণ হবে। তোমার বেগ যদি 4 গুণ হয় এক্সট্রা কয় গুণ হবে, 16 গুণ হবে। বেগ 5 গুণ হলে এক্সট্রা কয় গুণ হবে, 25 গুণ হবে। তাহলে এখানে দেখো আমার এক্স এর মান কয় গুণ লাগবে, 9 গুণ লাগবে। এক্স এর মান 9 গুণ লাগলে অবশ্যই ভি কে কি 3 হওয়া লাগবে, তাহলে 3 স্কয়ার হয়ে এক্সট্রা কত হবে, 9 গুণ। তো এরকম দেখেও কিন্তু অ্যান্সার করা যেত, বাট রিটেন আসলে তোমরা এভাবে লিখবা, এমসিকিউ আসলে তো পারবাই। এবার দেখো কাজ শক্তি ক্ষমতা অথবা কাজ ক্ষমতা শক্তি উপপাদ্য অনুসারে বস্তুর উপর কৃত কাজ কোনটির সমান। তা আমরা দেখে আসছি বস্তুর উপর কৃত কাজ হচ্ছে গতিশক্তির সমান অথবা গতিশক্তির পরিবর্তনের সমান। কোন বস্তু 20 মিটার উচ্চতা থেকে, তার মানে এখানে আমার এইচ এর মানটা দিয়ে দিছে, বিনা বাধায় পড়লে ভূমি থেকে কত উচ্চতায়, আমরা ধরে নিলাম ভূমি থেকে এক্স উচ্চতা, গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে, শর্তটা লিখলাম, গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। তাহলে খেয়াল করো, আমরা বলছিলাম আমাদের ইপি এর সাথে বা বিভব শক্তির সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমার এন। তাহলে আমাদের শর্টকাটটা কি ছিল, আমাদের শর্টকাটটা ছিল এরকম যে এক্স এর ভ্যালু হবে h/n+1। তাহলে এইচ এর মান এখানে কত আছে দেখো 20, এন এর মান আছে এখানে 3 + 1, তাহলে কত হবে 20/4, তার অ্যান্সার হবে 5 মিটার। এখানে বলছে ভূমি থেকে কত উচ্চতায়, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ভূমি থেকে 5 মিটার উচ্চতায়। আর যদি আমাকে বলে যে উপর থেকে কত উচ্চতা, তাহলে হচ্ছে 20 থেকে 5 বাদ দিয়ে আমার অ্যান্সার হইতো 15 মিটার। তার মানে এখানে আমার অ্যান্সার হবে হচ্ছে 5 মিটার। পরবর্তী প্রশ্ন জাহাঙ্গীরনগরে 21-22 সালে আসা প্রশ্ন। খেয়াল করে দেখো কি বলছে, এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ কত। ভরবেগের সাথে চিন্তা করো, ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্কটা কেমন, প্রথমে সেটা লেখো। আমরা জানি গতিশক্তি সমান p²/2m। এখানে গতিশক্তিতে ই দিয়ে লিখছি কারণ এখানে প্রশ্নে ই বলে দিছে। আচ্ছা, তাহলে এখানে ভরবেগের মান চাইছে, তাহলে পি এর মানটা কত হবে, √2m ই। তার মানে আমাদের অপশনের মধ্যে সি নাম্বার হচ্ছে পারফেক্ট অ্যান্সার। দেখো বিতে কিন্তু তোমার ইটা কিন্তু রুটের বাইরে, সো এই জন্য বি হচ্ছে আমার আসলে এখানে অ্যান্সার না। চলো পরবর্তী প্রশ্ন দেখি। এটা গুচ্ছতে একদম বিগত বছর আসা একটা প্রশ্ন, কোয়াইট ইন্টারেস্টিং। দেখো এই ম্যাথটায় অনেকে হয়তো চিন্তা করবা যে ভাই এই যে গতিশক্তি বলে দিছে, এই গতিশক্তি সম্ভবত তাইলে আপনার হাফ এমভি স্কোয়ার আসলে হয়ে যাবে। হাফ এমভি স্কোয়ার দিয়ে কিন্তু এই ম্যাথটা হবে না, কারণ কি ইলেকট্রন বলছে। তো ইলেকট্রনের বেগ যেহেতু বেশ ভালোই থাকে, তার মানে তার যে বেগটা তাতে আপেক্ষিক গতিশক্তির কনসেপ্ট নিয়ে আসতে হবে আর কি। তার মানে আমরা কি জানি আপেক্ষিক গতিশক্তির ক্ষেত্রে গতিশক্তির মানটা কত হয়, m-m0c²। তাহলে এই গতিশক্তির মান দিয়ে এই কোশ্চেনটা সলভ করতে হবে, হাফ এমভি স্কোয়ার দিয়ে করলে এটা হবে না। গতিশক্তির মান দেখো কত বলছে, 9 × 10⁻15। আচ্ছা, m-m0, এম এর মান তো জানি না, m0 এর মানটা পরে বসাই। c² তো বুঝতেই পারতেছো, c² করলে কি 3 × 10⁸ এর স্কোয়ার করতে হবে। 10⁸ এর স্কোয়ার করলে কি লেখা যায়, 9 × 10⁻15 m-m0 ইন্টু 9 × 10⁻16, তাই না? এখন দেখো আমি এখান থেকে যদি m-m0 এর মানটা বের করি সেটা কত হবে, দুই পাশ থেকে 9 বাদ, এ পাশে আছে 10⁻15, আর এটা চলে আসবে নিচে 10⁻16, এটা উপরে গেলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি, 10 কত মাইনাস হয়ে 31 হয়ে যাবে, এতটুকু আমরা লিখতে পারি। এখন দেখো এখানে আমার কার মান চাইছে ভাই, আমার চাইছে ইলেকট্রনের ভর কত। ইলেকট্রনটা তো গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন, তাই না, সচল ভর চাইছে। তাহলে এই m0 এর মান কিন্তু আমার কাছে চাই নাই,
তো এম নটটা ওই পাশে চলে যাবে, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, আমি এখান থেকে লিখতে পারি এম এর মানটা হবে 10^31 প্লাস হচ্ছে এম নট। এম নটের মান তোমরা জানো 9.1 ইন্টু 10^31। তাহলে খেয়াল করো ভাইয়া 10^31 কমন গেলে 1 প্লাস 9.1 দ্যাট ইজ 10.1 ইন্টু 10^31 এত কেজি। এখন দেখো অপশনে কোনটা মিলে আমাদের, ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আচ্ছা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 21-22 সালে আসা একটা প্রশ্ন, প্রশ্নটার সলিউশন এবং প্রশ্নটা নিজেও খুব সহজ। কি বলছে দেখো, বলছে একটি ঘূর্ণায়মান বস্তুর ভর 2 কেজি। ফাইন, আমরা ভরটা লিখে রাখলাম 2 কেজি। ঘূর্ণন অক্ষ থেকে তার যে দূরত্ব সেটা হচ্ছে 1 মিটার। তো ঘূর্ণন অক্ষ থেকে দূরত্বকে নরমালি আমরা আর দ্বারা প্রকাশ করি, আর এর মান এখানে বলছে 1 মিটার। এখন বলছে দেখো বস্তুটি এত কৌণিক বেগে, তার মানে এখানে কার মান দেওয়া, ওমেগার মান দেওয়া, চাইছে কি ঘুরলে গতিশক্তি কি হবে, যখন কোন একটা বস্তু ঘুরে তখন তার গতিশক্তি কি হয়, ঘূর্ণন গতিশক্তি বা কৌণিক গতিশক্তি। এবং সেই কৌণিক গতিশক্তির ইকুয়েশনটা কি, ইকে সমান হাফ আই ওমেগা স্কয়ার। এখন খেয়াল করো আই এর মানটা এখানে আসলে কি, যেহেতু ঘূর্ণায়মান বস্তুর অ্যাকচুয়াল নেচারটা আমাকে এখানে উল্লেখ করে নাই, তাহলে তাকে বিন্দু বস্তু চিন্তা করো, তাহলে এই আই এর মানটা আসলে কত হবে, আই এর মান হবে এম আর স্কয়ার। আচ্ছা, আই এর মান এম আর স্কয়ার বসাইলাম, আর ওমেগার মানটা কত, ওমেগা আমরা জাস্ট মান বসাবো এখন। এম দেখো বলছে 2 কেজি, আর দেখো বলছে 1 মিটার, আর ওমেগা দেখো বলছে 5 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা সবকিছু কাটাকাটি করলে অ্যান্সার কত পাচ্ছি, আমরা অ্যান্সার পাচ্ছি 25। যেহেতু গতিশক্তি একক হবে জুল, তার মানে আমার অ্যান্সার হবে প্রথমটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে 20-21 সালে আসা একটা প্রশ্ন, তো এই প্রশ্ন তুলনামূলক সহজ, একবার দেখলেই বুঝবা। দেখো কি বলছে, এম ভরের একটা বস্তু ঘর্ষণবিহীন একটা তলে ভি বেগে চলার সময় একটা স্প্রিং এর সাথে ধাক্কা লেগে স্প্রিংটাকে সংকুচিত করলো। আচ্ছা, ওরা কি বলছে সেটাকে আমরা একটা চিত্র আঁকি। এই চিত্র আঁকার প্র্যাকটিসটা সবাই একটু বেশি বেশি করে করবা, ম্যাথ খুব সহজে তুমি রিলেট করতে পারবা। তাহলে স্প্রিং এর সাথে ধাক্কা লাগছে, কে এম ভরের বস্তু, ফাইন। তাহলে এম ভরের বস্তু স্প্রিং কে এভাবে ধাক্কা দিচ্ছে, এভাবে ধাক্কা দিচ্ছে। আচ্ছা, স্প্রিং এখানে ন্যাচারালি ছিল, ওকে। এখন খেয়াল করে দেখো কি বলছে, স্প্রিং এর বল ধ্রুবক কে হলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। এখন দেখো এই বস্তুর বেগ কত ছিল, ভি বেগ, তাহলে আমি কি বলতে পারি, এই বস্তুর বেগ যদি ভি বেগ থাকে, বস্তুর ভর যদি এম হয়, তাহলে বস্তুর গতিশক্তি কত, আমরা বলতে পারি বস্তুর যে গতিশক্তি সেটা হচ্ছে কি স্প্রিং কে যে সংকোচন করছে, সেই স্প্রিং এর সংকোচনে কৃত কাজ। তাহলে দেখো বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর সংকোচনে কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দুই পাশ থেকে হাফ হাফ বাদ যাবে, আমার চাইছে হচ্ছে কতটুকু সংকোচন, মানে এক্স এর মান চাইছে, এক্স এর মানটা হবে √ এম বাই কে ইন্টু ভি। √ এম বাই কে ইন্টু ভি হবে হচ্ছে অ্যান্সার। তো আমাদের প্রথমটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো কি বলছে, একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করে, বুলেটের গতি যদি 3 গুণ করা হয়, বুলেটটি কয়টা তক্তা ভেদ করতে পারবে। এক্স্যাক্টলি আগের মতো একটা প্রশ্ন, এটা আমরা রিটেনে বড় করে করব না, এক লাইনে বা 2 লাইনে করে ফেলার চেষ্টা করবো। আমরা কি দেখছিলাম ওইখানে, যে তক্তার যে সরণটা সেটা হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। তোমার বেগ কয় গুণ করছে দেখো, বেগ করছে 3 গুণ। তাহলে বেগ যদি 3 গুণ হয়, তোমার দেখো এখানে স্কোয়ার আছে, তাহলে তোমার এক্সট্রা কয় গুণ হবে, 9 গুণ হবে, 3 স্কোয়ার 9। তাহলে তোমার তক্তা হচ্ছে আগে একটি তক্তাকে ভেদ করতে পারতো, এখন কটা তক্তাকে ভেদ করতে পারবে, 9 গুণ তক্তাকে ভেদ করতে পারবে। হ্যাঁ, 9 গুণ পরিমাণ তক্তাকে ভেদ করতে পারবে, তার মানে 9 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার খেয়াল করে দেখো সহজ একটা ম্যাথ, রাজশাহী ইউনিভার্সিটিতে 2 বার আসছে, 18-19 সেশনে একটা, 20-21 সেশনে একটা। এখানে কণার একটা বেগের কথা বলে দিচ্ছে তারা, এবং ফাইনালি আমার কাছে চাইছে গতিশক্তি। সো গতিশক্তির মান কত, হাফ এম ভি স্কোয়ার। এখন ওরা এই ভি এর যে মান সেটা ভেক্টর আকারে বলছে, তো ভেক্টর আকারে বললে আমরা কি করতে পারি, এম এর মান বলছে 20, ভেক্টর আকারে বললে কি করতে হয়, রুট করে প্রত্যেকটার যেই
সহগ থাকে এই ভ্যালুগুলোর স্কোয়ার করতে হয়। এটা হচ্ছে আমার ভি এর মান, ভি এর উপর আবার কি আছে, স্কোয়ার আছে। তার মানে দিন শেষে রুটও বসবে না এখানে, স্কোয়ারও বসবে না। তাহলে কত থাকে এখানে দেখো, 10 ইন্টু এটা হচ্ছে কত তোমার 16 প্লাস 25 প্লাস 36, এটাকে যোগ করতে হবে আর কি। তো তোমার এই দুটো যোগ করলে আসা হচ্ছে 41, তার সাথে 6 হচ্ছে 47 প্লাস 77 ইন্টু 10, তোমার অ্যান্সার আসতেছে 770 এত জুল। তার মানে আমার অপশন থেকে সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো সাস্টে আসছে, সাস্টে 19-20 সালে এই প্রশ্নটা আসছিল। কি বলছে, আমরা একটু আগে যে থিওরিটা পড়ে আসছিলাম, যখন একটা বুলেট 10 সেন্টিমিটার পুরো একটা লক্ষ্যস্থলে ছোড়া হলো এবং সেটা 4 সেন্টিমিটার ভেদ করার পর এই কত সেন্টিমিটার সে গেছে, কত সেন্টিমিটার ভেদ করছে, সেটা হচ্ছে এস এর মান। এরপর বলছে দেখো বেগ 2/3 হ্রাস পায়। আমি একটা এক্সাম্পল দিছিলাম যে মার্কেটে গেলে কত টাকা ফুরাইছে ওটাতে তুমি কেনাকাটা করতে পারবে না, কত টাকা অবশিষ্ট আছে সেটা দিয়ে কেনাকাটা করতে হয়। এখানেও বেগ কতটুকু ফুরাইছে বা হ্রাস পাইছে সেটা দিয়ে ম্যাথ হবে না, দেখতে হবে কি কতটুকু বেগ অবশিষ্ট আছে। তাহলে বেগ অবশিষ্ট থাকবে 1 মাইনাস 2/3, মানে 1/3, এবং যতটুকু বেগ অবশিষ্ট থাকবে তার যে হর, সেই হরটাই হচ্ছে আমাদের এন এর মান। হরটাই যদি এন এর মান হয়, এবার আমরা কত সেন্টিমিটার আরো ভেদ করতে পারবে সেটা বের করতে পারবো। আমাদের ফর্মুলাটা কি ছিল, x ইকুয়ালস টু s বাই n স্কোয়ার মাইনাস 1। তাহলে খেয়াল করো এস এর মানটা হচ্ছে এখানে আমাদের কত বলছে, 4 সেন্টিমিটার, একক চেঞ্জ করার কোনো দরকার নেই। এন এর মানটা হচ্ছে 3, এন এর মানটা হচ্ছে এখানে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 1, তার মানে কি পাচ্ছি দেখো 4/8 সেন্টিমিটার, তার মানে 0.5 সেন্টিমিটার। তার মানে আমার অপশন থেকে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 19-20 সালে আসা একটা প্রশ্ন, এই প্রশ্নটা বেশ ভালো, কারণ সরাসরি মুখস্থ ভিত্তিক তুমি এই প্রশ্ন সলভ করতে পারবা না। দেখো কিভাবে। প্রথম কথা, একটা বস্তু স্থির অবস্থা থেকে সমতরণে চলছে, ফাইন। সমতরণে যে বস্তুগুলো চলন্ত থাকে ভালো করে বুঝবা, স্থির অবস্থা থেকে সে যেহেতু চলছে, ইউ এর মান যদি 0 হয় বেগ কত হবে বলতো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে দেখো ভাইয়া এই ভি, এই যেহেতু ত্বরণটা তোমার ফিক্সড, সমতরণ বলছে ত্বরণটা তোমার ফিক্সড, তাহলে দেখো বেগটা আসলে কি সময়ের সমানুপাতিক, এটা সবাই বুঝছি, বেগটা হচ্ছে সময়ের সমানুপাতিক। এখন এখান থেকে আমি আসলে কি প্রমাণ করতে চাই, দেখো টি সময় পর তার বেগ বলছে ভি, তাহলে ধরো আমার এটা হচ্ছে টি এর, এটা হচ্ছে টি1 এর মান ধরে নাও, এটা ধরো ভি1 এর মান। এখন বলছে ক্যাপিটাল টি সময় পর, নতুন একটা সময় বলছে ওরা, তাহলে এই সময়টাকে আমি ধরলাম টি2। ক্যাপিটাল টি সময় পরে কৃত কাজ কত, তাহলে ক্যাপিটাল টি সময় পরে যে বেগটা, সেই বেগটা কি আমরা জানি, না সেই বেগটা আমরা জানি না, সেই বেগটা আমার বের করতে হবে। তাহলে যেহেতু ভি ইজ প্রপোর্শনাল টু টি, এখান থেকে কি লেখা যায়, এখান থেকে বলা যাবে v2/v1 ইকুয়ালস টু t2/t1, সমানুপাতিক দেখে 2 এর সাথে 2, 1 এর সাথে 1। তাহলে এখানে দেখো v2 এর মানটা আমরা বের করব, এই টি2 হচ্ছে আমাদের ক্যাপিটাল টি, আর টি1 হচ্ছে আমাদের নরমাল যে টিটা আছে, আর v1 তো আসলে এখানে আমাদের কোনটা, এই যে v1 হচ্ছে আমাদের নরমাল ভি, ফাইন। এটা হচ্ছে আমার v2, হ্যাঁ এটা হচ্ছে ক্যাপিটাল টি সময় পরে বেগ। এখন কি বলছে, ক্যাপিটাল টি সময় পর কৃত কাজ কত, তো কৃত কাজ আমরা ভাই কেমনে বের করি, কৃত কাজ বের করার সূত্র কি, ই কে সমান হাফ এম v2 স্কয়ার মাইনাস এম 0 স্কয়ার, কারণ কি তার আদি অবস্থা কি ছিল, 0 ছিল। তাহলে এখানে জাস্ট মান বসাও, তাহলে কৃত কাজের মান দেখো কত আসে, হাফ, এম এর মান বলছে এম, আর কিছু বলে নাই, v2 এর মানটা আমরা এখান থেকে বসাই দিব, তাহলে v2 এর মানটা হবে টি বাই ক্যাপিটাল টি বাই স্মল টি ভি হোল স্কয়ার। দেখো কি লেখা যায়, হাফ এম টি স্কয়ার ভি স্কয়ার বাই স্মল টি। এখন এই অপশনটা চুজ করো, দেখো কোনটা আছে। তো আমাদের সি নাম্বার অ্যান্সারটা হচ্ছে আমাদের কারেক্ট, হাফ এম ভি স্কয়ার ক্যাপিটাল টি স্কয়ার ডিভাইড বাই স্মল টি স্কয়ার, এখানে স্মল টি স্কয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, খুলনা ইউনিভার্সিটিতে আসছে, গুলির বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে, ভেরি ইজি ম্যাথ।
গুলির বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে? আমরা জানি গতিশক্তি হচ্ছে হাফ mv স্কোয়ার। তাহলে ভর তো আর চেঞ্জ হয় নাই, তোমার বেগ যদি দ্বিগুণ হয় গতিশক্তি অবশ্যই কয় গুণ হবে? 2 এর স্কোয়ার 4 গুণ। তাহলে আমার অ্যান্সার হবে 4। একদম দেখেই কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবা। এবার দেখো গুচ্ছতে একদম লাস্টের এই কোশ্চেনটা আমাদের আসছে 22-23 সেশনে। কি বলছে দেখো, বলছে স্থির অবস্থা থেকে, তার মানে আদিবেগের মান 0, 20 কেজি ভর বলে দিছে, এম এর মান, নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 3 সেকেন্ড পরে তোমার বেগ হয়েছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড পর গতিশক্তিটা কত হবে? এটাই চেয়েছে তো। তাহলে বলো ভাই আগের মতোই এই ম্যাথটা আসলে করা যাবে কিনা। দেখো আমি যদি এভাবে লিখি যে আমার এই 3 সেকেন্ড হচ্ছে t1 আর এই 6 মিটার পার সেকেন্ড হচ্ছে v1, তাহলে 5 সেকেন্ডটা আমার কি হবে? t2 হবে। তাহলে এই t2 সেকেন্ডে যে বেগটা, সেই বেগটা আমাকে বের করতে হবে। তাহলে আগের মতো লিখবো v2 বাই v1 ইকুয়ালস টু t2 বাই t1। এখানে মান বসাও, তাহলে v2 হবে, t2 এর মানটা বলছে 5, t1 বলছে 3 আর v1 বলছে হচ্ছে 6। এখানে কেটে অ্যান্সার আসবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন বলছে 5 সেকেন্ড পর গতিশক্তি কত, কত কিলো জুল। তাহলে গতিশক্তি কত হবে? গতিশক্তি হবে হাফ mv স্কোয়ার। এখানে মান বসাও, m এর মান বলছে আমাদের 20 কেজি আর v এর মান বলছে 10 স্কোয়ার। তার মানে এখানে কাটলে 10 টু দ্য পাওয়ার 3 জুল আসবে, যাকে আমরা লিখতে পারি 1 কিলো জুল। তার মানে আমাদের অপশন হবে সি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবারে দেখো রাজশাহী ইউনিভার্সিটির আর একটা প্রশ্ন, একদম হুবহু একই রকম। কি বলছে, জাস্ট এখানে ভরটা চেঞ্জ হয়েছে আর কি। এখানে একটা সময় t1 আর একটা বেগ বলছে v1। তাহলে এই 4 সেকেন্ড সময় মানে t2 তে বেগ কত সেটা বের করবা। তাহলে বেগ কত হবে, আমরা এটা সরাসরি করে ফেলি। আমার বেগটা হবে হচ্ছে 4/2 ইন্টু 15, মানে আমার বেগটা হচ্ছে এখানে 30 মিটার পার সেকেন্ড। তাহলে গতিশক্তি কত হবে, দেখতেই পাচ্ছ কত দ্রুত সলভ করা যাচ্ছে, হাফ mv স্কোয়ার। তাহলে মান বসাও, হাফ ইন্টু 40 ইন্টু 30 স্কোয়ার। তাহলে এখানে থাকবে হচ্ছে 20। তাহলে এখানে 20 ইন্টু হচ্ছে 900, তার মানে 18 দিয়ে 3টা শূন্য, এখানে 18 দিয়ে 3টা শূন্য, 18,000 জুল। সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতেছো যে কিভাবে এই ম্যাথগুলো 2-3 বার প্র্যাকটিস করলে অনেক দ্রুত সময় তুমি শেষ করতে পারবা। এবারে দেখো এই প্রশ্নটাও বেশ মজার। তো প্রশ্নটা সলভ করতে গেলে তোমাকে এই সরল দোলন গতি সম্পন্ন কোন একটা বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তিটা জানতে হবে। তো স্থিতিশক্তি এবং গতিশক্তিটা আমরা যদি এখানে লিখি একটু, আমার একটা সরল দোলন গতি সম্পন্ন একটা বস্তু আছে, তার মনে করো নির্দিষ্ট সময়ে তার সরণ হয়েছে মনে করো এক্স, আর মনে করো তার সর্বোচ্চ যে বিস্তার সেটা হচ্ছে এতটুকু, সে সর্বোচ্চ এতটুকু উঠতে পারে, এর হচ্ছে তার বিস্তার। তাহলে আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে তার বিভব শক্তির যে মানটা হয় সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর তার গতিশক্তির মান কত হয়, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি সম্পর্কটা করি বা ম্যাথটা সলভ করি, দেখো কি বলছে, গতিশক্তি বলছে স্থিতিশক্তির 3 গুণ। তো আমরা যে নিয়ম জানি, নিয়মটা কি, গতিশক্তি হবে স্থিতিশক্তির 3 গুণ। এখন ইকুয়েশনে মানটা বসায় দাও, আমরা কি লিখতে পারি দেখো, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার ইন্টু 3। এখন দেখো হাফ কে বাদ, তাহলে এই পাশ থেকে লিখতে পারবো এ স্কোয়ার, আর এই এক্স স্কোয়ারটা এই পাশে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 4x স্কোয়ার। চাইছে কি দেখো দোলনের বিস্তার, মানে এর মান চাইছে, এটা বের করতে হবে। এ কত হবে, এর মান হবে রুট করতে হবে, তার মানে কত হবে টুয়াইজ এক্স। তাহলে রুট করলে যদি টুয়াইজ এক্স আসতেছে, আমার এক্স এর মান কত বলছে দেখো, সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, সাম্যাবস্থা থেকে দূরে, এটাই কিন্তু তোমার এক্স এর মান। তাহলে এক্স এর মানটা বলছে এখানে 2। এখানে মিটারে কনভার্ট করা দরকার নেই, অ্যান্সার সেন্টিমিটারে দেওয়া আছে।
তাহলে অ্যান্সার হবে 4 সেন্টিমিটার। তার মানে আমার অপশনের মধ্যে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই প্রশ্নটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 22-23 সাল আসা প্রশ্ন, অর্থাৎ একদম বিগত বছর এটা আসছে। এবার খেয়াল করে দেখো, এটাও ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন, 16-17 সালে আসছে। কি বলছে? 60 কেজি ওজনের একজন লোক 4 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় বসে 3 মিটার বিস্তারে দুলতে থাকে। ফাইন। তাহলে লোকটির সর্বোচ্চ গতিশক্তি কত? এখন দেখো এই একটা মজার। কিভাবে? আমরা যদি এরকম একটা দোলনা চিন্তা করি, ধরো সরলদোলকের মতোই, এটা এভাবে এখানে উঠে আসছে ধরো, তাহলে তার বিস্তার কতটুকু বলছে? বিস্তার হচ্ছে সে সর্বোচ্চ কতটুকু যেতে পারে। তো বিস্তার কতটুকু বলছে? 3 মিটার। তার মানে আমার এই মানটা হচ্ছে 3। আচ্ছা, দৈর্ঘ্য বলছে 4 মিটার। তাহলে দেখো ভাই, এটা যদি 4 হয়, এই দৈর্ঘ্য তো 4ই হবে, তাই না? কারণ এই দোলকটাই তো আসলে এখানে চলে গেছে। আচ্ছা, এখন আমরা কি জানি? সর্বোচ্চ গতিশক্তির যে মান, এখানে তো বেগ নিয়ে কিছু বলে নাই যে আমি সর্বোচ্চ গতিশক্তি হাফ এমভি স্কোয়ার দিয়ে করে দিব। তো আমরা বুদ্ধি খাটাবো। কি বুদ্ধি? আমরা এখানে বলবো যে সর্বোচ্চ গতিশক্তির যে মান, আমরা একটা ফরম্যাট পড়ছিলাম, মনে করে দেখো, সেটা হচ্ছে সর্বোচ্চ গতিশক্তির মানের সমান। সর্বোচ্চ গতিশক্তির মান কত হয়? এমজি এইচ। এইচ এর পরিচয় কি দিছিলাম? উল্লম্ব সরণ। উল্লম্ব সরণ। এই ম্যাথে আসলে একটু সমস্যা আছে, এই ম্যাথে অপশনটা আসলে ভুল আছে, অপশন অ্যান্সার ঠিক নাই। আমরা করলেই দেখবা যে অপশন আসলে অ্যান্সারটা ঠিক নাই। তাহলে এমজি এইচ। এখন দেখো, এইচটা হচ্ছে উল্লম্ব সরণ। তোমার দোলক যেটা আছে, দোলক হচ্ছে এইখান থেকে কোথায় নামবে বলতো? এখান থেকে সে এখানে নামবে। তার মানে আমার আসলে সরণ কোনটা লাগবে? এটা লাগবে, তাই তো? তাহলে আমার এই এইচ এর মানটা বের করতে হবে। এখন তুমি এই ত্রিভুজ থেকে তো বুঝতে পারতেছো, ত্রিভুজটাকে যদি সেপারেট করে আমরা আঁকি, আমাদের এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে তোমার ত্রিভুজ এটার মান কত হবে? এই বাহুটার মান কত হবে? √4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তার মানে কত আসতেছে? √16 মাইনাস 9 মানে হচ্ছে 7, √7। আর খেয়াল করে দেখো, আমার মান লাগবে এতটুকু। টোটালটা যদি 4 মিটার হয়, 4 মিটার থেকে যদি আমি এতটুকু বাদ দেই, √7 কে বাদ দেই, তাহলে আমার এইচ এর মান কত হবে? আমার এইচ এর মান হবে 4 থেকে উপরের এই অংশটা বাদ, এই √7 বাদ, তাহলে 4 থেকে √7 বাদ। এই মানটা আমরা হচ্ছে এখানে প্লট করব। তাহলে চলো এই মানটা প্লট করি। এম এর মান আছে হচ্ছে 60, জি এর মান আছে 9.8, আর এইচ এর মানটা হবে 4 মাইনাস √7। তো ক্যালকুলেশন করে দেখো, 796 পয়েন্ট সামথিং আসবে। তো আমরা চলো এটা করে দেখি। এটা হ্যাঁ, এর অ্যান্সার আসবে 796.293, 298। তার মানে আমরা এটাকে 3 লিখতে পারতাম আর কি। যাই হোক, 298 এত জুল। তো এখানে যে প্রশ্নগুলোর অপশন যে দিছে, এখানে অপশনে কিন্তু আসলে এই 796 অ্যান্সারটা আমাদের আসলে নাই। তো এটা হচ্ছে একটা প্রশ্ন আসছিল যেখানে আসলে অ্যান্সারই দেওয়া ছিল না। এটা সম্ভবত কোন একটা মিস্টেক ঢাকা ইউনিভার্সিটির হয়েছে আর কি। এখানে সরাসরি প্রশ্ন ব্যাংকের ভ্যালুটা অথবা প্রশ্নে যেটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে সেটাই লেখা আছে। সো কনফিউজড হয়েও না। এখানে যে প্রশ্নটা আছে, তোমাদের প্রশ্ন ব্যাংকে একই প্রশ্ন আসছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন এটাই আসছিল, বাট সেখানে অ্যান্সারটা ছিল না। সামহাও ওনাদের একটু মিস্টেক হয়েছিল। অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে 796.298 জুল। এবার দেখো এই প্রবলেমটা কি বলছে। 50 কেজি ভরের একটি বোমা ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত বিমান থেকে ফেলে দিচ্ছে। ফাইন। ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত? তো গতিশক্তি বের করতে গেলে তোমার প্রথমে কি লাগবে? ভি স্কয়ারের মানটা জানতে হবে। তাহলে তুমি চিন্তা করো, আমার বিমান থেকে যে ফেলে দিছে, বিমানের ধরো উচ্চতা আছে হচ্ছে ভূমি থেকে 1 কিলোমিটার। তাহলে এই এইচ এর মানটা হচ্ছে আমার 1000 মিটার। তাহলে যখন ফেলে দিছে তখন তার আদিবেগটা কত? আদিবেগ 0। ঠিক আছে, তাহলে এখানে শেষ বেগটা কত হবে? শেষ বেগের মানটা কি হবে? 0 স্কয়ার প্লাস 2g এইচ। তাহলে ভি স্কয়ারের মান হচ্ছে এখানে 2g এইচ। তাহলে আমরা এখন কি লিখতে পারি বলো? গতিশক্তি কত হবে? ইকে ইকুয়ালস টু হাফ এমভি স্কয়ার। ভি স্কয়ারের মানটা কত? 2g এইচ। তাহলে 2 বাদ গিয়ে এখানে থাকতেছে mg এইচ। এখানে মান বসাই দাও। এম এর মান কত বলছে? 50, জি এর মান 9.8, এইচ এর মান কত বলছে? 1000। তো এখানে আসলে ক্যালকুলেটর ছাড়াই কিন্তু সলভ করা যাচ্ছে। কিভাবে দেখো, এই দুটা গুণ করলে আসবে 490, আর এখানে 3টা শূন্য আছে। এখন অপশন চেক করে দেখো এটা কি আছে কিনা।
অপশনে কিন্তু নাই, অপশনে সব জায়গায় কি আছে 49। তাহলে 49 যদি এখানে অপশন থেকে নিয়ে আসো, এই এক্সট্রা শূন্যটা 10 এর পাওয়ারে যাবে, তার মানে কি 49 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4, এত জুল হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এবার পরেরটাই চলো, দেখো একটি বুলেট একটি কাঠের তক্তা ভেদ করতে পারে, গতি 4 গুণ বৃদ্ধি করলে একই মাপের তক্তা আর কয়টা ভেদ করতে পারবে? এক্স্যাক্টলি আগের মতোই, এক্স ইজ প্রপোর্শনাল টু ভি স্কয়ার। তার মানে তুমি যখন গতি বৃদ্ধি করছো, এখানে হচ্ছে বিষয়টা এমন যে গতিকে আসলে বেগের সমতুল্য চিন্তা করতে হবে। তাহলে বেগটা যদি 4 গুণ হয়, তাহলে 4 স্কয়ার হয়ে এটা কত গুণ হবে? এটা হবে 16 গুণ। আমার অ্যান্সার কত হবে? 16। এবার এই প্রশ্নটা একটু দেখো, 1 মিটার উঁচু টেবিলের উপর অবস্থিত, আমরা একটা টেবিল চিন্তা করি। ধরো এরকম একটা টেবিল আছে, টেবিলের এটা হচ্ছে আমাদের টেবিলের সারফেস। তো টেবিলের সারফেসের উপরে একটা বই রাখা আছে, ধরো এটা হচ্ছে আমার সেই বই। এখন কি করছে দেখো, তো টেবিলের উপরে ওই বইকে 30 সেন্টিমিটার দূরে সরাইছে, টেবিলের উপরেই। টেবিলের উপরে বইটাকে 30 সেন্টিমিটার দূরে ধরো এখানে নিয়ে আসছে। এখন বলছে এই স্থৈতিক শক্তির পরিবর্তন কত? এই স্থৈতিক শক্তির পরিবর্তন আর বিভব শক্তির পরিবর্তন বলা একই কথা। তো আমরা যে একটা জিনিস শিখছিলাম যে বিভব শক্তির পরিবর্তন বা স্থির শক্তির পরিবর্তন হচ্ছে mg h মাইনাস এক্স, দুটো উচ্চতার পার্থক্য। তুমি নিজে একটু বুদ্ধি খাটাও, কমন সেন্স খাটাও। তোমার ভূমি থেকে বইয়ের এইখানের যে উচ্চতা, পরের অবস্থার যে উচ্চতা, দুটা উচ্চতা কি একই না? কারণ তুমি কি করছো, তুমি তো উপর থেকে বইটাকে নিচে নিয়ে আসো নাই, বইটা যেই টেবিলে রাখা ছিল সেই টেবিলের একটা জায়গা থেকে তুমি আরেকটা জায়গায় নিয়ে আসছো। তার মানে তোমার বইয়ের সরণ ঘটছে তো আনুভূমিক, উল্লম্ব সরণ ঘটে নাই। তাহলে তোমার স্থিতিক শক্তি বা বিভব শক্তির কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তো এখানে এইচ দুটাই হচ্ছে এইচ এর ভ্যালু একই মান, তার মানে এখানে অ্যান্সারটা কত হবে? mg h মাইনাস এইচ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এখানে হচ্ছে দুইটা উচ্চতা দিয়ে আমরা শিখছিলাম, বাট দুইটা উচ্চতা এখানে আসলে সেম, এজন্য আমাদের কৃতকাজের মানটা বা স্থিতিক শক্তির পরিবর্তনটা 0। আচ্ছা, এবার চলে আসো, একটি রাইফেলের গুলি, এটা একটা রিটেন টাইপের প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করে, আমরা ধরলাম তক্তার যে প্রস্থ সেটা হচ্ছে এক্স, গুলির বেগ যদি দ্বিগুণ করা হয়, তাহলে আমি ধরলাম গুলির যে আগের বেগ ছিল সে আগের বেগ ছিল হচ্ছে ধরো ভি। আচ্ছা, তাহলে এটাকে x1 ধরলাম, এটাকে v1 ধরলাম। বেগ দ্বিগুণ করলে সেই বেগ কত? 2v1, আগের তুলনায় দ্বিগুণ। তাহলে একই পুরুত্বের কয়টা তক্তা ভেদ করতে পারবে সেটা ধরো আমি জানি না, সেটাকে রাখলাম ধরো x। এই x এর মানটা আসলে কত, বা x2 এর মানটা কত? তাহলে এটা সম্পর্ক আমরা শিখছি। কি সম্পর্ক? ওই যে একটু রিটেনে যেমন করছি, রিটেনের মতো করতে হবে। প্রথম অংশে তোমার গতিশক্তির যে পরিবর্তন সেটা কত? হাফ mv1 স্কয়ার। আদি বেগটা v1 স্কয়ার, আর শেষ বেগটা কত? 0, কারণ শেষে তো থেমে যাবে, তো 0টা লিখলাম না। কতটুকু ভেদ করছে? x1, তাহলে কৃত কাজ কত? f ইন্টু x1। তোমাকে এভাবে লিখতে হবে। 1 নাম্বার ইকুয়েশন দাও। এখন বেগ দ্বিগুণ করছে, বেগ দ্বিগুণ করলে হাফ m 2v1 স্কয়ার, বেগের বদলে 2v1 বসাই দিছি। তাহলে সেই ক্ষেত্রে কতটুকু সরণ হবে x2, সেই x2 কিন্তু আমরা জানি না। তাহলে এখান থেকে আরেকটা লাইন করো, হাফ m ইন্টু 4v1 স্কয়ার ইকুয়ালস টু f x2। এটাকে 2 নাম্বার রাখো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 2/1 করলে আমরা লিখতে পারবো, এখানে দেখো 2/1 করলে সব কাটাকাটি গিয়ে শুধুমাত্র থাকবে 4, আর এখানে সব কাটাকাটি গিয়ে শুধুমাত্র থাকবে হচ্ছে x2 বাই x1। তাহলে এখান থেকে আমাদের x2 এর মানটা কত আসে? 4x1। তাহলে আগের একটা তক্তা যদি ভেদ করতে পারে x1 এ, এখন সে কয়টা তক্তা ভেদ করতে পারবে? 4টি। তার মানে আমার অ্যান্সার হবে 4টি তক্তা। তো রিটেন আসলে তোমাকে অবশ্যই দেখাই দিতে হবে। আর যদি এমসিকিউ আসতো তাহলে কিন্তু শর্টকাটটা আমরা জানি, এমসিকিউ শর্টকাটটা ছিল হচ্ছে এরকম, x is proportional to v স্কয়ার। আচ্ছা, এবার দেখো কি বলছে, 2 কেজি ভরের একটি বস্তুকে 500 মিটার উপরে অবস্থিত একটি বিমান থেকে ফেলে দিছে, ভূমি স্পর্শ করার মুহূর্তে এর গতিশক্তি কত হবে? আগের মতোই কি করতে হবে, আমাদের উচ্চতা মোট আছে হচ্ছে 500 মিটার, h এর মান 500 মিটার। বস্তু
প্রথমে যেহেতু উপর থেকে ফেলে দিছে বা ছেড়ে দিছে, তাহলে আদি বেগটা 0, শেষ বেগ কত হবে? এখন সূত্র কি? উপর থেকে যখন সে নিচের দিকে পড়বে, সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ এর মান 0, তাহলে ভি স্কোয়ার হচ্ছে 2gh। তাহলে গতিশক্তি কত হবে? দেখো গতিশক্তি চাইছে, তাহলে গতিশক্তি হবে হাফ mv স্কোয়ার। ভি স্কোয়ারের মানটা সুন্দর করে বসাই দাও, 2gh, তাহলে 2 বাদ গিয়ে mgh। সুন্দর করে মান বসাই দেই, m এর মান 2, g এর মান 9.8, আর আমাদের গতিশক্তি বলছে হচ্ছে h এর মানটা বলছে হচ্ছে আমাদের 500। এখানে ক্যালকুলেশন করে দেখো, এখানে আমার এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 49, সাথে দুইটা 0 আছে, এখানে 2 আছে, তাহলে গুণ করলে এখানে আসতেছে 9800 এত জুল। এই হচ্ছে আমাদের এখানে আনসার। ওকে, এবার দেখো আমাদের একদম লাস্ট প্রশ্ন কি বলছে, জগন্নাথে রিটেনে আসা একটা প্রশ্ন। তো সবসময় যে আসলে তোমাকে ম্যাথই সলভ করতে বলবে বিষয়টা কিন্তু এমন না, তোমাকে এরকম থিওরিও ব্যাখ্যা করতে পারে। আমি বলছিলাম যে থিওরি প্রুফও করতে বলতে পারে, ছোট ছোট যে থিওরি গুলো আছে প্রুফ করতে বলতে পারে। কি বলছে, কাজ শক্তি উপপাদ্য বিবৃত ব্যাখ্যা করো। তো কাজ শক্তি উপপাদ্য আমরা বিবৃত করতে পারি কিভাবে বলতো? যে যেহেতু কাজে নিয়ে শুরু করতে হবে, তার মানে কোনো বস্তুর উপর কৃত কাজ হবে ওই বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তার মানে আমরা আসলে কি বলতে পারি? আমরা বিবৃতি এভাবে ছোট করে দিয়ে দিব, বই থেকে তোমরা এটা আরো দেখতে পারো যে বিবৃতিটা আরো কিভাবে সুন্দর করে লিখতে পারি। পাশাপাশি এটা হচ্ছে আমাকে ছোট করে আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা একটু লিখে দিব। তার মানে কি, কৃত কাজটা আসলে কি? গতিশক্তির পরিবর্তন। তার মানে এরকম ডেল কে লিখতে পারো, কেউ চাইলে ডেল ই কে লিখতে পারো, একই বিষয়। শেষমেশ লিখে দিবা হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। বাস। সো আমাদের এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপ, আর সাথে একটা বিবৃতি আমাদের থাকবে। তাইলে মোটামুটি আশা করা যায় তুমি আসলে মার্কসটা পেয়ে যাবা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি লেকচার 3। তোমাদের সাথে ইনশাল্লাহ লেকচার 4 আবারও দেখা হচ্ছে।